রাত 10টার খবর দিনভর আর রাত 10টার খবর দিনভরের শুরুতেই নজর রাখবো এসএসসির পর এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বুধবার থেকে অনলাইনে ইন্টারভিউয়ের জন্য আবেদন করা যাচ্ছে। 9 ডিসেম্বর পর্যন্তই আবেদন করা যাবে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ হওয়ার কথা। এবারের নিয়োগে স্বচ্ছতায় বাড়তি জোর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আবেদন শুরু। অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুর 3টে থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হওয়ার কথা। প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ 13,421। সব থেকে বেশি শূন্যপদ দক্ষিণ 24 পরগনায়, সব থেকে কম পূর্ব মেদিনীপুরে। এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন 2014, 2017, 22 এবং 23-এর প্রাথমিকের টেট উত্তীর্ণরা। ইন্টারভিউয়ের এই পর্বে মোট 50 নম্বর, মাধ্যমিকের রেজাল্টের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য 10 নম্বর, এনসিটিই ট্রেনিং এর জন্য 15 নম্বর, টেটের ফলের ভিত্তিতে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর, ইন্টারভিউয়ের প্রশ্নোত্তরের ভিত্তিতে 5 নম্বর, এছাড়া 5 নম্বরের অ্যাপটিটিউড টেস্ট। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতার দিকে। তাই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউয়ের পর কম্পিউটারে চাকরি প্রার্থীদের নাম্বার দেওয়া হবে। কোনো কাগজে লেখা হবে না, পর্ষদের সার্ভারে সেই নাম্বার পৌঁছে যাবে। ইন্টারভিউ যারা নেবেন তারা কেউই জানতে পারবেন না আরেকজন কত নাম্বার দিয়েছেন। জাল সার্টিফিকেট রুখতে 3 দফায় নথি যাচাই করা হবে। এবার ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে হবে, জেলা ভিত্তিক হবে না। একদিকে যখন নিয়োগ নিয়ে বারে বারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকেই জোর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তার সদুত্তর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে স্বর্ণ ব্যবসায়ী খুনে বারবার অভিযোগ উঠেছে, পরিবার অভিযোগ তুলেছে বিডিওর দিকে। গ্রেপ্তারি এড়াতে সেই ভিডিও এবার আদালতের দ্বারস্থ। আগাম জামিনের আবেদন প্রশান্ত বর্মনের। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন। 26শে নভেম্বর বিডিওর আবেদনের শুনানি। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও যোগ, বারবার এই প্রশ্ন সামনে এসেছে। রাজগঞ্জের বিডিওর নামে খুনের অভিযোগ রয়েছে। পরিবারের অভিযোগের ইতিমধ্যেই গ্রেপ্তার 4 আর বিডিওর গ্রেপ্তারের দাবিতে নিহতের পরিবার। আগাম জামিনের আবেদন বিডিও প্রশান্ত বর্মনের। আর বলছিলাম না, নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, আর এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এবার তাদের নজরে 2 মহিলা রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন নিউটাউনের বহুতলের সোনা ব্যবসায়ীকে মারধরের সময় নিচের ফ্ল্যাটে ছিলেন এই 2 মহিলা। তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আর এভাবেই একটু একটু করে জাল গোটাচ্ছেন তদন্তকারীরা। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 28শে অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে। পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একদিন পর নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউটাউনের বহুতলে ছিলেন 2 মহিলা। 28শে অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয়। তার নিচের ঘরে ছিলেন 2 জন মহিলা। একজনের বাড়ি কাকুরগাছি, আরেকজনের বাড়ি বসিরহাট। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ 27শে অক্টোবর নিউটাউনের বহুতলে ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই 2 মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। একটু একটু করে তদন্তে জাল গোটাচ্ছে পুলিশ। একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলল।
পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। এবার তদন্তকারীদের নজরে 2 মহিলা। অনেকের প্রশ্ন, পুলিশ জাল গোটাচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই বিডিওকে কেন গ্রেপ্তার করছে না? গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ, সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে? এতদিন পরে বিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে এবার আরো একজন গ্রেপ্তার। কোথা থেকে? কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে জলে বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। আর এর আগে কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারকে গ্রেপ্তার করা হয়। এই সজলেরই গাড়ির চালক বিবেকানন্দ। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জলপাইগুড়ির পুন্ডিবাড়ি থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার। এবার গ্রেপ্তার সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। জানা গিয়েছে এর আগে ধৃত 3 জনের ফোন কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে বিবেকানন্দ সরকারের নাম জানতে পারে। 28শে অক্টোবর 4 জনেরই ফোনের টাওয়ার লোকেশন এক জায়গায়। জেরায় ধৃতরা স্বীকার করেন 28শে অক্টোবর নিউ টাউনের বহুতলে ছিলেন বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধরও করেন তিনি। এই বিবেকানন্দ সরকারের ঠিকানা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়বাড়িতে। মঙ্গলবার সন্ধ্যে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কেন করলো, এটা কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? নাই কোনো কিছু নাই, শুধুমাত্র গাড়ি চালাতে। গাড়ি চালাতো। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগাস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও, তারাই তোলে। সেই ভিডিওয়ে দেখা যায় বিবেকানন্দ সরকারকে, পরনে কালো গেঞ্জি, হাফ প্যান্ট। এই বিবেকানন্দ সরকারই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। পারিবারিক অশান্তির জের হাওড়ার অভিজাত আবাসনে স্ত্রীকে গুলি, গ্রেপ্তার স্বামী। পুলিশের দাবি, জেরায় গুলির করার কথা স্বীকার করেছেন স্বামী। যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটিও অবৈধ, কোনো লাইসেন্স নেই। আবাসনের ফ্ল্যাটে মহিলাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার তাঁরই স্বামী। হাওড়ার শিবপুরের ঘটনা। सुने हैं ऐसा घटना हुआ है कि गोली लगाया, छू के निकला है, जो भी है। हम लोग खुद आज शॉक्ड है कि ये क्या हुआ है। বছর 29-এর পুনম যাদব শিবপুরের এই আবাসনে থাকেন স্বামী এবং 2 সন্তানের সঙ্গে। বুধবার সকাল 9:30 পুনম যাদবকে তার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় বের করেন স্বামী গোপাল যাদব। আমি দেখছি লিফটে ক্যামেরা দিকে তাকাচ্ছি, দেখছি যে একজন লেডিস যার হয়েছে মানে আহত, উনি দাঁড়াতে পারছেন না লিফটের মধ্যে। এবার ওনাকে 2 জন নিয়ে এসে এখানে বসিয়েছে। বসাতে দেখছি পেছনে মানে গভীর আহত হয়েছে, মানে হ্যাঁ বেরোচ্ছিল, রক্ত ঝরছে। ওনার স্বামী কি বলছিলেন? ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো। পুনমকে প্রথমে হাওড়া বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন মহিলার মাথার ডান দিক ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে।
রক্তক্ষরণ হয়েছে। আহত পুনম যাদবের দাবি, কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক সমস্যা চলছিল। বুধবার সকালে মাত্রা ছাড়ায় অভিযোগ সেই সময় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন স্বামী। এই অভিযোগের ভিত্তিতে স্বামী গোপাল যাদবকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। তার স্বামী গোপাল যাদবকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে, পারিবারিক অশান্তি, নিজেদের মধ্যে বাদবিতণ্ডা চলছিল, সেখানেই কিন্তু রাগারাগি, মাথা গরম, এবং সেইখান থেকে কার্যত নিজের পিস্তল দিয়ে তার স্ত্রীকে গুলি করে। ফ্ল্যাটের ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার হয়। পুলিশের দাবি, এই পিস্তল থেকেই গুলি চালানো হয়। পিস্তলটির কোনো লাইসেন্স নেই। গোপাল যাদব পেশায় ব্যবসায়ী, তার কাছে এই লাইসেন্সহীন পিস্তল কিভাবে? ধৃত গোপাল যাদবকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা। হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়, একে কেন্দ্র করেই তৈরি হয়েছে ডাক্তার জঙ্গিদের কোম্পানি। এবার এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। গ্রেপ্তার আল ফালাহর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকী। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, যা রক্তাক্ত করে রাজধানী রাজপথকে। এই নাশকতার শিকড় পৌঁছয়ে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। বুধবার এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকীকে গ্রেফতার করল ইডি। একসময় তার বিরুদ্ধে 7.5 কোটির প্রতারণার অভিযোগ ওঠে, 3 বছরের জেলও হয়। তদন্তকারীদের দাবি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই আল ফালাহকে সামনে রেখে। যে দুর্নীতির অঙ্ক প্রায় 415 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে পথ চলা শুরু করে আল ফালাহ, তারপর সেখানেই শুরু হয় ডাক্তারির পড়াশোনা। 1997-এ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়। আল ফালাহর মাথায় যে ট্রাস্ট রয়েছে তার ঠিকানা দিল্লির ওখলা। 2014-এ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয় আল ফালাহ। ডাক্তারি পড়ানো শুরু 2019-এ। এখন 200টি MBBS আসন রয়েছে। 30 একরের আল ফালাহ এখন 70 একর এলাকা জুড়ে। একটি 650 বেডের হাসপাতালও রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়ে যেখানে ভর্তি হতে কোনো পরীক্ষা দিতে হয় না, কোটি টাকার ডোনেশন দিলেই মেলে সিট। ইডির দাবি, ডাক্তারি পড়ানোর কোনো বৈধ অনুমতিই ছিল না এই বিশ্ববিদ্যালয়ের কাছে। ন্যাকের স্বীকৃতি ছাড়াই চলছিল আল ফালাহ। বৈধ অনুমোদন ছাড়াই ছাত্র ভর্তি করা হচ্ছিল। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল আল ফালাহ। সেখানে তৈরি হয় সন্ত্রাসের কারখানা। আল ফালাহকে কেন্দ্র করে তৈরি হয় ডাক্তার জঙ্গিদের কোম্পানি, হোয়াইট কলার টেরার। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহারই চিকিৎসক। শুধু উমর নবী নয়, আল ফালাহার আরো 2 চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ, মুজাম্মিল শাকিল এবং শাহিন সাইদ। মুজাম্মিলের বাড়ি থেকে তো পাহাড় প্রমাণ বিস্ফোরক মিলেছে। লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, দিনের পর দিন সেই গাড়ি দাঁড়িয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে। গোয়েন্দাদের দাবি, আল ফালাহার 10-15 জন ডাক্তারের কোনো হদিশ পাচ্ছেন না তারা। সন্ত্রাসের আঁতুর ঘরে এবার দুর্নীতির ধাক্কা। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো পরীক্ষায় ফেল 48 নামী ওষুধ, ফেল কাফ সিরাপ সহ একাধিক নামী ওষুধ, গ্যাস, বদহজমের ওষুধও ডাহা ফেল। ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোলের নির্দেশ জারি হয়েছে। কি নির্দেশ জারি হয়েছে, অভিজিৎ আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে। অভিজিৎ, এই যে তালিকা নিত্য প্রয়োজনীয় ওষুধ রয়েছে, এই তালিকায় কোন কোন ওষুধ রয়েছে এবং কি নির্দেশ রয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে? সোনিয়া, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নামী বহুমুখী ওষুধ, যেটা হচ্ছে হার্টের রেট অনিয়ন্ত্রিত হার্টের রেট কমানো এবং তার সঙ্গে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এই রোজুভাস F10। তার 2টি ব্যাচ নির্দিষ্ট গুণমান বেরোতে পারেনি, তেমন ভাবেই 2টি কাফ সিরাপ এবং ফুসফুসের সংক্রমণ প্রতিরোধকারী ওষুধ, সেগুলো ভেজাল বেরিয়েছে। এরকম মোট 48টি ওষুধ, যার মধ্যে গ্যাস, বদহজম,
এর ওষুধ রয়েছে, একই সঙ্গে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণের ওষুধ রয়েছে, সেগুলো সম্পূর্ণ এগুলো গুণমানে ব্যর্থ এবং সেই ওষুধগুলো অবিলম্বে যাতে খুচরো এবং পাইকারি বাজার থেকে তুলে নেওয়া হয় সেই নির্দেশিকায় জারি করছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এবং অদূর ভবিষ্যতে যাতে এই সমস্ত ওষুধ কোনোভাবেই বাজারে না থাকে তার জন্য রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোকেও নির্দেশিকা জারি করা হয়েছে। সোনিয়া। আর এবার কলকাতা পুলিশের জালে আরো 2 আফগান। ভুয়ো নথি দিয়ে ভোটার আধার প্যান কার্ড তৈরি, ভিসার মেয়াদ শেষ হওয়ার 5 বছর পরও কলকাতায়। এবার কারা জালে, আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের আগেও পুলিশের জালে আফগান এসেছিল, এবার কলকাতা পুলিশের জালে আরো 2। এরা কারা, কি যোগ? দেখো, রহমতুল্লাহ তাফসার এবং নিয়াজ মোহাম্মদ নামে দুজন আফগান নাগরিককে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে এসএফআর তরফে যে অভিযোগ আনা হয়েছে এই দুই আফগান নাগরিকের বিরুদ্ধে 2020 সালের ডিসেম্বর মাস নাগাদ দুই আফগান নাগরিকের টুরিস্ট ভিসা মেয়াদ শেষ হয়ে যায়, উত্তীর্ণ হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে তাদের আফগানের যে পাসপোর্ট ছিল তারও মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এরপর তারা আফগানিস্তান ফিরে না গিয়ে বা কাবুল ফিরে না গিয়ে তারা ওয়ার্ডগঞ্জ এলাকাতে থেকে যান। তাই নয়, তারা ভারতীয় নাগরিকত্বের পত্র বাবদ তারা ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড তারা তৈরি করে ফেলেন এবং এখানেই নাগরিক হিসেবে তারা থাকতে শুরু করেন। এবং তুমি জানিয়ে রাখবো যে সম্প্রতি কলকাতা পুলিশের তরফে বা এসএফআর তরফে আমাদের রাজ্যে বা আমাদের শহর কলকাতায় কোন বিদেশি কবে এসছেন, কতদিন ধরে রয়েছেন, তাদের ভিসার মেয়াদ কি রয়েছে বা পাসপোর্টের মেয়াদ কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে তারা এক্সামিন করছেন বা তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে গিয়েই এই রহমতুল্লাহ মোহাম্মদ সম্পর্কে তথ্য আসে এসএফআর হাতে এবং যখন তারা এক্সামিন করে তখন তারা দেখতে পারেন এই দুই আফগান নাগরিক তারা 2020 সালে এখানে এসেছিলেন এবং তাদের পাসপোর্টের মেয়াদও যেমন উত্তীর্ণ হয়ে গেছে, একসঙ্গে টুরিস্ট ভিসার মেয়াদও কিন্তু উত্তীর্ণ হয়ে যায়। এরপরে তারা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে বিষয়টি জানায় এবং তদন্তে নেমে দেখা যায় এই দুই আফগান নাগরিক তারা তাদের পাসপোর্ট এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এখানে থেকে গেছেন। তাই নয়, তারা ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র বাবদ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে ফেলেন, যেগুলো ভুয়ো বলে দাবি করা হচ্ছে বা ভুয়ো নথি দিয়ে করা হয়েছে বলে দাবি করা হচ্ছে লালবাজার তরফে। এবং ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এই সমস্ত নথি কোথা থেকে তারা বেশ।